কি অবস্থা? কেমন আছো সবাই? আমি আবারও হাজির হয়ে গেছি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ক্যামব্রিজের প্যাসেজ সলিউশনের সিরিজটা। তোমরা জানো যে আমি অলরেডি ক্যামব্রিজ 9-এর টেস্ট 1 পুরোটা প্যাসেজ 1 2 3 সবগুলোই আপলোড করে ফেলছি, যেটার লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। বাট আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 9-এর টেস্ট 2 প্যাসেজ 1। অবশ্যই প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 উইল ফলো, বাট লেটস গেট স্টার্টেড উইথ প্যাসেজ 1. সো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু রিড দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, যদি দেওয়া থাকে। এই প্যাসেজে একটা টাইটেল দেওয়া আছে এবং টাইটেলটা হচ্ছে চিলড্রেন্স উইথ অডিটরি প্রবলেম। অডিটরি মানে হচ্ছে শ্রবণ বিষয়ক, আই মিন আমাদের শ্রবণেন্দ্রিয়। হ্যাঁ, এটা হচ্ছে অডিটরি। তার মানে হচ্ছে চিলড্রেন্সদের যদি শুনতে অসুবিধা হয় তাহলে তাদের অডিটরি প্রবলেম আছে। তাহলে এটা কান নিয়ে, অর্থাৎ শোনার প্রবলেম নিয়ে, সাউন্ড নিয়ে হয়তো কোনো কিছু একটা হতে যাচ্ছে। ওকে, আমরা এত বেশি বুঝতে যাব না আবার, বাট এতটুকু আইডিয়া পাইলাম যে এটা হচ্ছে অডিটরি প্রবলেম নিয়ে, হচ্ছে শ্রবণেন্দ্রিয়ের প্রবলেম নিয়ে এই প্যাসেজটা। নাইস। পরের কাজটা কি আমাদের? টু চেক আউট দ্য কোয়েশ্চেন্স, কারেক্ট? আমরা যদি চেক করি তাহলে দেখি প্রথমে কোয়েশ্চেন 1 to 6 হচ্ছে কি, রিডিং প্যাসেজ হ্যাজ 9 সেকশনস। ওকে, হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। তার মানে হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ ম্যাচিং। অলরাইট, প্যাসেজ 1-এ প্যারাগ্রাফ ম্যাচিং। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এটা মোটামুটি একটু টাফ হতে যাচ্ছে। বাট যদিও প্যাসেজ 1-এর প্যারাগ্রাফ ম্যাচিং আর প্যাসেজ 3-এর প্যারাগ্রাফ ম্যাচিংয়ের মধ্যে রাত আর দিন পার্থক্য, বাট তারপরও এটা একটা ডিফিকাল্ট টাইপ অফ কোয়েশ্চেন, যেহেতু এরা কোনো সিকুয়েন্স মেনটেন করে না। নেভার মাইন্ড। কোয়েশ্চন 7 to 10 কি, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড এ নাম্বার, ও সরি, এটা আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। শর্ট আনসার কোয়েশ্চেন্স। ওকে, এটা সহজ। শর্ট আনসার কোয়েশ্চেন্স সহজ, এরা সিকোয়েন্স মেনটেন করে এবং এরা ফিল ইন দ্য গ্যাপসের মতোই। সহজ একটা টাইপ অফ কোয়েশ্চেন। ওকে, পরে কি আছে? 11-12 মাল্টিপল চয়েস, দুইটা কারেক্ট হবে এখান থেকে। আচ্ছা, এটা দেখবা না কি করা যায়। পরে আরেকটা, হোয়াট ইজ দ্য রাইটার্স ওভারঅল পারপাস। হ্যাঁ, এটা যেখানে থাকে সেটা সব শেষেই আনসার করতে হয়, কারণ ওভারঅল পারপাসটা বোঝার জন্য পুরো প্যাসেজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং পুরো প্যাসেজের অন্যান্য কোয়েশ্চেনগুলো সলভ করার পরেই আমরা এটার দিকে থাকাবো, এর আগে আমরা এটা দেখবই না। ওকে, মুভিং অন। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা এমসিকিউ আছে, এটা আমরা পরে আসতেছি ডাবল এমসিকিউ এর মাঝে। তারপর আছে শর্ট আনসার কোয়েশ্চেন আর আছে প্যারাগ্রাফ। তোমরা সবাই জানো যে এখানে সবচেয়ে সহজ টাইপ অফ কোয়েশ্চনটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চন, এবং এট দ্য সেম টাইম শর্ট আনসার কোয়েশ্চন সলভ করার সাথে সাথে আমরা প্যারাগ্রাফ ম্যাচিংটাও সলভ করব। অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চন, লেটস সে কোয়েশ্চন নাম্বার 7 আমরা যে প্যারাগ্রাফ থেকে সলভ করব, সেই প্যারাগ্রাফের পুরো অংশটা পরে আমরা দেখব এখানে এসে যে ওই প্যারাগ্রাফের মধ্যে কোনো ইনফরমেশন আছে কি না, এবং এভাবে আমরা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করি। তোমরা যদি হচ্ছে আমার প্যারাগ্রাফ ম্যাচিংয়ের ভিডিওটা দেখে না থাকো, আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। চেক দিস আউট। আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, ও শর্ট আনসার কোয়েশ্চেন সলভ করার আগে আমি বলছিলাম যেহেতু এগুলো সিকোয়েন্স মেনটেন করে, শর্ট আনসার কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস নট গিভেন, এগুলো সিকোয়েন্স মেনটেন করে। তো এজন্য আমরা হচ্ছে কিওয়ার্ড খুঁজে দেন প্যাসেজ ম্যাপিংটা করবো, অর্থাৎ প্যাসেজের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এই কোয়েশনগুলো আসছে সেটা আগে প্যাসেজ ম্যাপিং করে ফেলবো। প্যাসেজের কোনো একটা অংশ থেকে আসছে নাকি পুরো প্যাসেজ জুড়ে ছড়ায় ছিটায় আছে সেটা আমরা বুঝতে পারবো সেখান থেকে। তো তার জন্য আমি বলছিলাম কোনো নাম অথবা নাম্বার, রাইট? এগুলো হচ্ছে অবভিয়াস কিওয়ার্ড, নাম অথবা নাম্বার। তোমরা দেখো কোনো নাম আছে কিনা অথবা কোনো নাম্বার আছে কিনা। স্টাডিজ ইন নিউজিল্যান্ড আছে। ওকে, এটা একটা নাম, বাট আমার মনে হয় এই নিউজিল্যান্ড শব্দটা অনেক বেশিই থাকবে। আচ্ছা, তারপরে দেখি কি আছে আর। মেশিনারি নয়েজ, চিলড্রেন উইথ অটিজম। তারপর হোয়াট টার্ম ইজ ইউজ টু ডিসক্রাইব প্রবলেমস স্কুল চিলড্রেন উইথ হ্যাজ নট বিন ডায়াগনোজড, নাই। হোয়াট পার্ট অফ দ্য নিউজিল্যান্ডস ডিসেবিলিটি স্ট্র্যাটেজি, এই যে একটা নাম আমরা পাইলাম, একটা পাইলেই হচ্ছে। নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি এইমস টু গিভ স্কুল চিলড্রেন ইকুয়াল অপরচুনিটি, হোয়াট এভার। তো আমরা এটা দেবো কোন জায়গায়, এটা আমরা যেখানে পাবো তার মানে উপরে হচ্ছে
বাকিগুলো আছে। আমরা পেছনে যাব, নিউজিল্যান্ড তো পাইলাম আমরা। আচ্ছা, এটা আমরা দাগ দিয়ে রাখি, আমি জানি না এখানে কিছু আছে কিনা, আমরা পরে দেখবো এটা। তো লেটস কিপ সার্চিং। নিউজিল্যান্ড আছে, নিউজিল্যান্ড ভরপুর, বাট নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি আমার মনে হয় এক জায়গাতেই থাকা উচিত। এই জায়গাটাতে নাই। কিপ মুভিং। এখানেও নাই। কিপ মুভিং, কিপ মুভিং। এই অংশটা দেখতে হবে, নিউজিল্যান্ড গভর্নমেন্ট, এই যে নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি। ওকে, সো তার মানে হচ্ছে কি স্যারেরা, এটা পুরো প্যাসেজ জুড়ে ছড়ায় ছিটায় দিছে, তো আমাদের মনে হয় একটা একটা করে যেতে হবে। হ্যাঁ, অলরাইট, তাহলে প্যাসেজ ম্যাপিংটা এক্ষেত্রে অ্যাটলিস্ট খুব একটা কাজে আসতেছে না, বাট আমরা এইটা বুঝতে পারতেছি যে কোয়েশনটা পুরো প্যাসেজে ছড়ায় ছিটাইয়া আছে। তাহলে এটা মোটামুটি একটা ইউনো টাফ প্যাসেজ হতে যাচ্ছে, বাট তারপরেও কীভাবে খুবই সহজে সমাধান করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। কোয়েশন নাম্বার 7, ইনস্ট্রাকশন হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। দুইটা বেশি শব্দ নয় এবং সাথে একটা নাম্বার থাকতে পারে। ফর হোয়াট পিরিয়ড অফ টাইম, এই শর্ট আনসার কোয়েশনের সুবিধাই হচ্ছে এইটা, তারা বলে দেয় যে আমরা কি খুঁজবো। আমরা খুঁজতেছি একটা সময়, হোয়াট পিরিয়ড অফ টাইম, একটা সময়কাল, হ্যাভ হিয়ারিং লস ইন স্কুল চিলড্রেন বিন স্টাডিড ইন নিউজিল্যান্ড। হিয়ারিং লসটা নিউজিল্যান্ডে স্টাডি করা হচ্ছে, এখানে নাউন আছে, এটা হিয়ারিং লস, তো এইটা আমাদের কিওয়ার্ড হবে। আমরা জানি যে নাউন এবং নাম্বারগুলো আমাদের কিওয়ার্ড মূলত। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে হিয়ারিং লস এবং নিউজিল্যান্ড, আর আমরা খুঁজতেছি একটা সময়কাল, যে সময়কাল ধরে এই হিয়ারিং লসটা স্টাডি করা হচ্ছে। স্টাডিও একটা কিওয়ার্ড হতে পারে। অলরাইট, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড জাস্ট। ওকে, আমরা প্যাসেজের শুরু থেকেই শুরু করি। হিয়ারিং, হিয়ারিং, আচ্ছা নিউজিল্যান্ড তো এখানে আছেই, এখানে আর কিছু রিসার্চ আছে। ওকে, রিসার্চ আছে, এখানে হিয়ারিং লসও আছে। ওকে, মোটামুটি সবগুলো কিওয়ার্ড পাওয়া গেছে এখানে। তাহলে এই প্যাসেজের এই অংশটাতেই আনসার থাকা উচিত। উইল স্টার্ট রিডিং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। The New Zealand Ministry of Health has found from research carried out over 2 decades that 6 to 10% of children in that country are affected by hearing loss. তাহলে আমরা কি খুঁজতেছিলাম যে একটা সময়কাল, কত সময় ধরে এই স্টাডিটা চলতেছে। স্টাডির জায়গায় এখানে রিসার্চ শব্দটা ব্যবহার করেছে সিনোনিম হিসাবে। তাহলে রিসার্চটা কতদিন ধরে চলছে? ওভার 2 decades. অলরাইট, তো এখন তুমি যদি লিখতে চাও 2 decades, শুধু 2 decades লেখা যাবে। ওকে, এইভাবে 2 decades লেখা যাবে, অথবা যেহেতু এখানে দুইটা ওয়ার্ড আর একটা নাম্বার লেখা যায়, তাহলে আমরা ওভার 2 decades লিখতে পারি। কিভাবে জানো? এইভাবে, ওভার 2 decades। ওকে, সো দুইটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে, কারণ 2 decades লিখলে যেহেতু এখানে দুইটা ওয়ার্ডে বেশি লেখা যাচ্ছে না এজন্য, আর ওভার যেহেতু 2 বছরের বেশি সময়, সেজন্য এইটা মোর কারেক্ট আমার মতে। সো এনিওয়ে, দুইটাই আনসারই কারেক্ট হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। 2 decades অথবা ওভার 2 decades, এই 2টারে আমরা নাম্বার বানিয়ে দিছি। অলরাইট, এজন্য দুইটাই কারেক্ট আনসার। নাইস। তো এই যে আমরা ছোট্ট একটা অংশ পড়ছি প্যাসেজ প্যারাগ্রাফ এর, যে কি নিউজিল্যান্ডে মিনিস্ট্রি অফ হেলথ একটা রিসার্চ করছে যেটা 2 বছর ধরে চলছে, 2 দশক ধরে চলছে, এবং এটা পাইলছে কি যে 6 থেকে 10% শিশু হিয়ারিং লসে ভুগে। তো আমরা জানি 7 নম্বর কোয়েশনটা সলভ করে 8 নম্বরে যাওয়ার আগে এই এ প্যারাগ্রাফের বাকি যে অংশটা রয়েছে এই অংশটা আমাদেরকে পড়ে নিতে হবে। কেন? প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য। আমরা জানি আমাদের এখানে প্যারাগ্রাফ ম্যাচিংটা আছে। So let's read it out. Hearing impairment or other auditory function deficit in young children can have a major impact on their development of speech and communication. এই যে হিয়ারিং ইম্পেয়ারমেন্টটা, এটা হচ্ছে চিলড্রেনের ডেভেলপমেন্ট অফ স্পিচে এবং কমিউনিকেশনে প্রবলেম ফেলতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে, রিজাল্টিং ইন এ ডেট্রিমেন্টাল ইফেক্ট। ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক,
ইফেক্ট অন দেয়ার এবিলিটি টু লার্ন অ্যাট স্কুল, এবং যেটা তাদের স্কুলে শেখার যে এবিলিটি আছে এখানে ডেট্রিমেন্টাল একটা ইফেক্ট ফেলবে, এটাও ক্ষতিকর অফকোর্স। দিস ইজ লাইকলি টু হ্যাভ মেজর কনসিকুয়েন্সেস ফর দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য পপুলেশন এজ এ হোল। এর একটা অনেক বড় একটা কনসিকুয়েন্স থাকবে, কনসিকুয়েন্স মানে হচ্ছে খারাপ পরিণতি। তাহলে প্রথম অংশে বললো যে হিয়ারিং লস হচ্ছে শিশুদের এই এবিলিটিতে প্রভাব ফেলবে এবং ইন্ডিভিজুয়াল এবং হোল পপুলেশনের ক্ষেত্রে এটা খারাপ প্রভাব ফেলবে। তারপর দিল যে নিউজিল্যান্ড মিনিস্ট্রি একটা রিসার্চ করছে যেখানে এই ডাটাগুলো পাইছে। দ্যাটস ইট, আমরা এই অংশ পড়ছি। সো প্যারাগ্রাফ ম্যাচিংয়ের ক্ষেত্রে এরকম প্যারাগ্রাফটা পড়ে ইউ হ্যাভ টু জাস্ট সামারাইজ যে তুমি কি পড়লা, দ্যাটস ইট, টু গেট সাম আইডিয়াস, রাইট? এবং আমরা যাব হচ্ছে এখন কোয়েশনে 1 to 6 গিয়ে দেখবো একটা একটা করে পড়ে আমরা দেখবো যে এই ইনফরমেশনটা আমাদের প্যারাগ্রাফ এতে ছিল কিনা, অ্যান্ড দ্যাটস দ্য অনলি ওয়ে টু সলভ প্যারাগ্রাফ ম্যাচিং। এগুলো কিওয়ার্ড দিয়ে সলভ করা যাবে না, যেহেতু এরা সিকোয়েন্স মেনটেন করে না, এরা ছড়ায় ছিটে আছে, তুমি জানোই না ওরা কোন জায়গায় আছে। আমি কি বলতে পারলাম বিষয়টা? নাইস। লেটস স্টার্ট উইথ 1, অ্যান অ্যাকাউন্ট অফ এ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ। ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ মানে হচ্ছে মনে করো কোনো উদ্যোগ নেওয়া বা কোনো স্কিম, এবং ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ আমার মনে হয় না এখানে কোনো, আর অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা, আমার মনে হয় না যে এ প্যারাগ্রাফে আমরা এরকম কিছু একটা পড়ছি। সো উইল মুভ অন। নাম্বার 2, এ ডিসক্রিপশন অফ এ গ্লোবাল থিম এফর্ট। আই মিন বৈশ্বিকভাবে একটা থিম এফর্টের কথা আমার মনে হয় না যে এটা আছে, কারণ এখানে শুধু বলছে যে নিউজিল্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ কিছু একটা ট্রাই করছিল, দ্যাটস ইট। তারপর নাম্বার 3, এ হাইপোথিসিস এজ টু ওয়ান রিজন। একটা কারণ হিসাবে একটা হাইপোথিসকে দেখানো হয়েছে বিহাইন্ড দ্য গ্রোথ ইন ক্লাসরুম নয়েজ। ক্লাসরুম নয়েজের কোনো মেনশন এখানে নাই, এটা হবে না। এ ডিমান্ড ফর সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশনস, এটা তো নাই। এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশনস, মেডিকেল কন্ডিশন মানে মনে করো রোগের নাম আর কি, বাট এগুলো এখানে ছিল না। দ্য এস্টিমেটেড প্রপোর্শন, একটা প্রপোর্শন আমরা পাইছি, কিন্তু এটা কিসের প্রপোর্শন যেটা দেখি। অ্যান্ড দ্য এস্টিমেটেড প্রপোর্শন অফ চিলড্রেন ইন নিউজিল্যান্ড উইথ অডিটরি প্রবলেম। চিলড্রেনের একটা, নিউজিল্যান্ডের চিলড্রেনের একটা পার্সেন্টেজ বা প্রপোর্শন এস্টিমেটেড আন্দাজ করা হয়েছে যাদের অডিটরি প্রবলেম আছে। এই জিনিসটা আমরা অবশ্যই পড়ছি, এই যে এখানে বললাম না যে 6 to 10% অফ চিলড্রেন ইন দ্যাট কান্ট্রি আর এফেক্টেড বাই হিয়ারিং লস। এটা সহজ ছিল। তাহলে 6 নম্বরের আনসার হচ্ছে অপশন এ। অলরাইট গাইস, তাহলে আমরা একসাথে 7 নম্বর কোয়েশন সলভ করলাম এবং 6 নম্বর কোয়েশন সলভ করলাম, এবং এইভাবেই আমরা প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করব। নাও উই উইল মুভ অন টু কোয়েশন নাম্বার 8। লেটস রিড ইট। ইন এডিশন টু মেশিনারি নয়েজ, মেশিনারি নয়েজের সাথে, ইন এডিশন টু মেশিনারি নয়েজ, মেশিনারি নয়েজ বুঝো তো, যে মেশিন দিয়ে যে নয়েজটা সৃষ্টি হয়, মেশিনের দ্বারা যে নয়েজটা সৃষ্টি হয়। ওকে, হোয়াট আদার টাইপ অফ নয়েজ, তার মানে আমরা একটা টাইপ অফ নয়েজ বুঝতেছি, নয়েজের প্রকারভেদ। ক্যান আপসেট চিলড্রেন উইথ অটিজম। হ্যাঁ, অটিজম একটা গুরুত্বপূর্ণ শব্দ ছিল, আমরা আগে ব্যবহার করতে পারতাম, বাট ওকে খেয়াল করিনি। তো বলতেছে মেশিনারি নয়েজের সাথে সাথে কোয়েশনটা প্রথমে বুঝতে হবে হোয়াট আদার টাইপ অফ নয়েজ, অন্য কোন ধরনের নয়েজ আছে, ক্যান আপসেট, যেটা আপসেট করতে পারে, যেটা হচ্ছে ওদেরকে কষ্ট দিতে পারে, কাকে, চিলড্রেনকে, উইথ অটিজম। অটিজম তো বুঝো, স্পেশালি চ্যালেঞ্জড যারা। চিলড্রেন উইথ অটিজমকে আর কোন ধরনের নয়েজ কষ্ট দিতে পারে, আপসেট করতে পারে। তো এখানে কিওয়ার্ড খুবই চমৎকার কিওয়ার্ড, অটিজম একটা কন্ডিশনের নাম, একটা নাউন, মেশিনারি নয়েজ একটা নাউন। এই দুইটা কিওয়ার্ড খুবই অবভিয়াস, এটা পাওয়া উচিত আমাদের। সো উইল গো অ্যান্ড লুক ফর দোজ, বাট মাথায় রাখবো আমরা কী খুঁজতেছি, একটা নয়েজের ধরন খুঁজতেছি। ওকে, লেটস গেট স্টার্টেড। ক্লাসরুম নয়েজ আছে এখানে, বাট আমরা খুঁজতেছি মেশিনারি নয়েজ। মেশিনারি নয়েজ, নয়েজ ইন ক্লাসরুম, বাট আমরা খুঁজতেছি মেশিনারি নয়েজ অথবা অটিজম, যে কোনো একটা পাইলেই হচ্ছে। এত দূরে, হ্যাঁ, এই প্যাসেজটা একটু কষ্ট দেবে তোমাদেরকে, দিছে একটু কঠিন করে। আর আগেরকার ক্যামব্রিজের প্যাসেজগুলো একটু কঠিনই ছিল, এখনকারগুলো একটু সহজ হয়ে গেছে।
এই যে কেমব্রিজ 16, 17, 18 এগুলো মোটামুটি সহজ, বাট এই যে প্রথম আমরা অটিজম শব্দটা পাইলাম, বাট আগেরকার প্যাসেজগুলো একটু টাফ ছিল এবং আগের আইএলস টেস্টগুলো একটু টাফ ছিল। নেভারদালেস যে ধরনের কোয়েশনে আসুক না কেন আমাদেরকে সলভ তো করতেই হবে, তাই না? মেশিনারি, এইটা পাইছি আমরা শব্দটা, একটু কষ্ট হয়েছে পাইতে। অটিস্টিক, এই অটিজমকেই বোঝায়। হুম, এখানে অ্যান্সারটা আছে। আর কিছু, আর কিছু নেই। ওকে, তো আমরা এই মেশিনারি নয়েজের যে সেন্টেন্সটা, এটা শুরু থেকে একটু পড়ি, দেখি পাই কিনা। আমরা খুঁজতেছি অন্য এক ধরনের নয়েজ। ওকে, দোজ এক্সপেরিয়েন্সিং দিস ডিসঅর্ডার্স, এই ডিসঅর্ডার্স কী কী, এই যে অটিস্টিক বা অটিজম, এগুলো আমরা বুঝতে পারলাম। অফেন ফাইন্ড সাউন্ড সাচ এস, তার মানে সাউন্ডের উদাহরণটা দিচ্ছে, সাচ এস কি, ক্রাউড নয়েজ অ্যান্ড দ্য নয়েজ জেনারেটেড বাই মেশিনারি। দুইটা নয়েজ আমরা এখানে পাইছি, একটা হচ্ছে নয়েজ জেনারেটেড বাই মেশিনারি আর একটা হচ্ছে ক্রাউড নয়েজ। পেইনফুল অ্যান্ড ডিস্টার্বিং, এই যে এদেরকে আপসেট করে। তাহলে আমাদেরকে মেশিনারি নয়েজের সাথে সাথে আরেকটা নয়েজের দরকার ছিল, যেটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, দুইটা নয়েজ, একটা হচ্ছে নয়েজ জেনারেটেড বাই মেশিনারি, তার মানে হচ্ছে মেশিনারি নয়েজ, আর কি ক্রাউড নয়েজ। তাইলে মেশিনারি নয়েজের সাথে সাথে আরও এক ধরনের নয়েজের কথা বলা আছে এখানে, যেটা এই অটিজম বা অটিস্টিক চিলড্রেনকে কষ্ট দিতে পারে। সো প্লেন অ্যান্ড সিম্পল আমাদের আনসারটা হচ্ছে ক্রাউড নয়েজ, অর্থাৎ ক্রাউডের ক্ষেত্রে যে নয়েজটা সৃষ্টি হয়। ওকে, এখন আমরা কি করব, 8 নাম্বার কোয়েশন সলভ করে 9 নাম্বারে যাওয়ার আগে যে জায়গায় আনসারটা পাইছি, অর্থাৎ প্যারাগ্রাফ ই, এই প্যারাগ্রাফটা আমাদেরকে পুরোটা পড়তে হবে। এটা একটা ঝামেলা মনে হইতে পারে, এটা মনে হতে পারে যে অনেক ইসি এলোমেলো হয়ে যাচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ গাইস, দ্যাটস দ্য অনলি লজিক্যাল ওয়ে টু সলভ প্যারাগ্রাফ ম্যাচিং। এবং আমি আগেই বলছি এটা একটু টাফ কোয়েশ্চন টাইপ হিসাবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা এটা পড়ে নেব। Let's read it out. Autism is considered a neurological and genetic lifelong disorder that cause discrepancies in the way information is processed. Autism কি এটা বললো, this disorder is characterized by interlinking problems with social imagination, social communication and social interaction. এই প্রবলেমটা কিভাবে কাজ করে এটা বলতেছে, according to Johnson, একজনের মতামত দিল, this affects the ability to understand and relate in typical ways to people, understand events and objects in the environment and understand or respond to sensory stimuli. Stimuli মানে হচ্ছে উত্তেজনা। তো এই প্রবলেমটা কী কী ইফেক্ট করে এটা বলছে, অটিজম ডাজ নট অ্যালাউ লার্নিং অর থিঙ্কিং ইন দ্য সেম টাইম, অটিজম নেই বলছে এখানে। ওকে, আর কি, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার্স অফেন রেজাল্ট ইন মেজর ডিফিকাল্টিস ইন comprehending verbal information and speech processing. Those experiencing these disorders often find sounds such as crowd noise and da. এটা আমরা পড়ছি, disturbing. This is difficult to scientifically quantify, as such extrasensory stimuli vary greatly from one autistic individual to another, but a child who finds any type of noise in their classroom or learning space intrusive is likely to be adversely affected in their ability to process information. তাহলে প্রথম অংশতে বলছে যে অটিজম কি এবং এটা কিভাবে হচ্ছে ইফেক্ট করে, আর সেকেন্ড অংশতে অটিজমকে সাউন্ড নয়েজের সাথে হচ্ছে মিলায় ফেলছে, এতটুকু আমরা বুঝলাম। এইভাবে হচ্ছে সামারাইজ করে ফেলবা। দেন লেটস গো টু কোয়েশ্চেন। ও, এটা কিন্তু হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে আমরা দাগ দিয়ে দিই, এইটা শেষ, এটা সবুজ হয়ে গেছে। ওকে, an account of a national policy, না, a description of a global team effort, না, a hypothesis as to one reason behind the growth in classroom noise, না, demand for suitable worldwide regulation, না, a list of medical condition, এখানে একটা মেডিকেল কন্ডিশনের কথা বলা হয়েছে অটিজম, আমরা জানি এটাকে মেডিকেল কন্ডিশন হিসাবে আমরা কোয়ালিফাই করে কিনা এটা, তারপর লিস্ট তো নাই, a list of medical condition তো নাই, which place some children more at risk from noise than others. তো আনফর্চুনেটলি আমরা এই প্যারাগ্রাফটা, এত লম্বা একটা প্যারাগ্রাফ পড়লাম, বাট এইটার কোনো আনসার ওইখানে ছিল না। এখন তোমাদের মনে হইতে পারে, স্যার খামাখা একদম আন্দাজেই হচ্ছে এতটা সময় আমাদের নষ্ট করলো, এত বড় একটা প্যারাগ্রাফ পড়লাম আর এই প্যারাগ্রাফে কোনো আনসারই ছিল না, সময়টা ওয়েস্ট হলো। বাট গুড নিউজ টু ইউ গাইজ, এখানে সময় একটু নষ্ট হয়নি। এই যে সময়টা, এটা আমরা ইনভেস্ট করলাম অন্য কোনো কোয়েশনের জন্য।
এবং তোমরা দেখবা কোনো না কোনো কোয়েশনের ক্ষেত্রে এই যে জ্ঞানটা এখান থেকে আরোহণ করছো এটা তোমার কাজে লাগবেই লাগবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ক্যান গ্যারান্টি ইট। ওকে, আমি যেহেতু গ্যারান্টি দিচ্ছি তাহলে আর চিন্তার কোনো কারণ নাই। চলো যাবো আমরা পরবর্তী কোয়েশনে। 8 নাম্বার শেষ হয়েছে, 9 নাম্বার। হোয়াট টার্ম ইজ ইউজড, আমরা একটা টার্ম খুঁজব। হোয়াট টার্ম ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য হিয়ারিং প্রবলেমস অফ স্কুল চিলড্রেন। স্কুল চিলড্রেনের হিয়ারিং প্রবলেমটা ডিসক্রাইব করার জন্য কোন টার্ম ব্যবহার করা হয়েছে? হুইচ হ্যাভ নট বিন ডায়াগনোসড, যে সব প্রবলেম নয়, যে হিয়ারিং প্রবলেমগুলো ডায়াগনোস করা হয়নি। সেক্ষেত্রে এই যে আনডায়াগনোসড যে হিয়ারিং প্রবলেমগুলো আছে এইটা ডিসক্রাইব করার জন্য কোন টার্মটা ব্যবহার করা হয়েছে? তাহলে টার্মটা খুঁজে পাওয়া একটু সহজ হবে, কারণ টার্মটা ইনভার্টেড কমার মধ্যে থাকা উচিত। আই এম নট শিওর এখানে থাকবে কিনা, বাট থাকা উচিত অ্যাটলিস্ট। তো এখানে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হিয়ারিং প্রবলেম, এটা সব জায়গায় আছে, এটা নেওয়ার কোনো লাভ নাই। স্কুল চিলড্রেন সব জায়গায় আছে, একমাত্র এই ডায়াগনোসড শব্দটা নেওয়া যায় কিওয়ার্ড হিসাবে। ওকে, সো আমরা যাব এবং আগের কোয়েশ্চনটা যেখানে পাইছি এর পরে এই ডায়াগনোস শব্দটা খোঁজার চেষ্টা করবো। লেটস গো দেয়ার। প্যারাগ্রাফ ইতে তো নাই, পুরো প্যারাগ্রাফটা আমরা পড়ে ফেলছি। এরপর থেকে ডায়াগনোস শব্দটা আমরা পাই কি না। ব্যাকগ্রাউন্ড নয়েজ, ক্লাসরুম নয়েজ নাই, আছে কি এখানে? নাই। আনডায়াগনোস শব্দটা পাইছি। সেম কথা, আমরা সিনোনিম অ্যান্টোনিম এগুলো খুঁজবো এবং এখানে অ্যান্টোনিমটা ব্যবহার করছে। সো এখানে আমার মতে এখানে একটা টার্ম আমি দেখতে পারছি, এটাই আনসার হওয়া উচিত। বা তারপরও লেটস রিড ইট ফ্রম দ্য টপ, আই মিন সেন্টেন্সটা শুরু থেকে আমরা পড়ি এখান থেকে। ইট ইজ probable that many undiagnosed children exist in the education system, এই যে স্কুল চিলড্রেন, with invisible disabilities. Their needs are less likely to be met than those of children with known disabilities. তাহলে যেগুলো ডায়াগনোস করা হয় নাই এগুলোর জন্য একটা টার্ম ব্যবহার করে, এই আনসারটা সরাসরি দেওয়া নাই। ওকে, সেই জন্য তোমাকে এখানে বুঝতে হবে যে এখানে কোন শব্দটা টার্ম হিসাবে নেওয়া যায় এই পুরো সেন্টেন্সটাতে। এখানে বলছে ইট ইজ প্রবেবল দ্যাট, এখানে কোন টার্ম আছে? কোন টার্ম নাই। টার্ম বলতে একটা শব্দ, আই মিন স্পেশাল ওয়ার্ড। দ্যাট মেনি আনডায়াগনোসড চিলড্রেন এক্সিস্ট ইন দ্য এডুকেশন সিস্টেম, এখানে কোনো টার্ম নাই। উইথ দ্য ইনভিজিবল ডিসএবিলিটিস, তাহলে এই যে ইনভার্টেড কমাটা এইটাই হচ্ছে একটা টার্ম। সো এই পুরো সেন্টেন্সটাতে একটা মাত্র টার্ম, স্পেশাল শব্দ ইউজ করা হয়েছে, স্পেশাল টার্ম ইউজ করা হয়েছে। সো এই জন্য ইনভিজিবল ডিসএবিলিটিসটাই আমাদের আনসার ওয়ার্ড হবে, যদিও এটা এখানে ডাইরেক্ট বলে নাই যে এইটারে এ বলে ওই বলে। আর তোমাকে বুঝে নিতে হবে, সব কথা হৃদয় বলবে না, কিছু কথা বুঝে নিতে হয়। নাও আমাদের কাজ কি শেষ হয়েছে? শেষ হয়নি। এটা লেখার পরে আমাদেরকে এই প্যারাগ্রাফটা, কোন প্যারাগ্রাফ? জি প্যারাগ্রাফটা পুরোটা পড়তে হবে বোঝার জন্য যে এখানে কোনো প্যারাগ্রাফ মিসিং আছে কিনা। তো শেষের দিকটাতে আমরা দেখলাম যে আনডায়াগনোস চিলড্রেন এবং ইনভিজিবল ডিসেবিলিটিস নিয়ে কথা বললো, আর কিছু আছে কিনা। উপরের অংশটা পড়ি, এই অংশটা। আচ্ছা, এই যে দ্রুত পড়তে হবে, রাইট? এই দ্রুত পড়ার অভ্যাসটাও তো করতে হবে। তো এজন্য যত বেশি সম্ভব হয় রিডিং পড়তে থাকবা, বই পড়ো, নিউজ পেপার পড়ো, যাই পড়ো না কেন। চিলড্রেন এক্সপিরিয়েন্সিং অ্যান্ড, আর আমি মুখে উচ্চারণ করতেছি না, এজন্য একটু সময় বেশি লাগতেছে। তোমরা মুখে উচ্চারণ করে পড়বা না, হ্যাঁ? কেমন? তোমরা হচ্ছে ঠোঁট না নাড়ায় পড়বা, অলরাইট? তখন দেখবা দ্রুত পড়তে পারতেছো, চোখ দিয়ে পড়বা। Children experiencing an auditory function deficit can often find speech and communication very difficult to isolate and process when set against high level of background noise. ওকে, ওদের সমস্যা হয় কমিউনিকেশন এবং স্পিচ নিয়ে। তারপর দিস লেভেলস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি বেশি হয়, ওকে, দিস লেভেলস কাম ফ্রম আউটসাইড অ্যাক্টিভিটিস দ্যাট পেনেট্রেট দ্য ক্লাসরুম স্ট্রাকচার। পেনেট্রেট খুবই সুন্দর একটা শব্দ। পেনেট্রেট মানে হচ্ছে কি, কোনো কিছুতে প্রবেশ করা, আই মিন ছিদ্র করে ঢোকা। হ্যাঁ, ছিদ্র করে না, জাস্ট ঢোকা। হ্যাঁ, activities that penetrate the classroom structure from teaching activities and other noise generated inside, which can be exacerbated by room reverberation.
Strategies are needed to obtain the optimum classroom construction and perhaps a change in classroom culture and methods of teaching. এখানে হচ্ছে ক্লাসরুমের টিচিং অ্যাক্টিভিটি যে নয়েজ সৃষ্টি করে এটা কথা বলতেছে এবং টিচিং টেকনিকে বা মেথডে হচ্ছে চেঞ্জ আনা যায় কিনা সেটা বলছে। In particular, the effects of noisy classrooms and activities on those experiencing disabilities in the form of auditory function deficit need through thorough investigation. তাহলে এখানে হচ্ছে ক্লাসরুমের যে নয়েজগুলো হয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, এইগুলা সমস্যাজনক হতে পারে এবং টেকনিকটা চেঞ্জ করা যায় কিনা এটা বলছে। এবং এইটা যারা ডিসেবল তাদের জন্য এটা খুবই ইনভেস্টিগেশন করা দরকার ভালোভাবে, এতটুকু বলছে। আমার মনে হয় আমি কোনো লিস্ট এখানে পড়ি না এটার মতো। অ্যান্ড অ্যাকাউন্ট অফ ন্যাশনাল পলিসি নাই, গ্লোবাল টিম এফোর্ট নাই, বিহাইন্ড দ্য গ্রোথ ইন ক্লাসরুম নয়েজ বৃদ্ধি পাইছে, এটা কি আছে? আমার মনে হয় নাই। সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন নাই, লিস্ট অফ মেডিকেল কন্ডিশনস নাই। তাহলে আবারও দুঃখজনক হইলেও সত্যি যে জি প্যারাগ্রাফটাতেও কোনো আনসার নাই। বাট এগেইন আমি যেটা বললাম যে অন্য কোনো কোয়েশনের ক্ষেত্রে এটা তোমাকে হেল্প করবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা চলে যাওয়ার পরে কোয়েশনে, কোয়েশন নাম্বার 10, হোয়াট পার্ট অফ দ্য নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি, তাহলে নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির একটা অংশ আমরা খুঁজতেছি। তার মানে বোঝা গেলো এখানে অনেকগুলো অংশ আছে, এর মধ্যে কোন অংশটা এইমস, তাদের লক্ষ্য হচ্ছে টু গিভ স্কুল চিলড্রেন ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ দেওয়ার জন্য কোনটা হচ্ছে এইম করছে। আমরা নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি কোন জায়গায় আছে এটা আমরা দেখছি, সেখানে ইকুয়াল অপরচুনিটি এই বিষয়গুলো আছে কিনা সেটা আমরা খুঁজে নেব। এই যে আছে নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি আর ইকুয়াল অপরচুনিটি। এই যে ইকুয়াল অপরচুনিটিস, ওকে, তাহলে এই অংশটাতে আছে। এখন এই নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি তুমি পুরো অংশ এখান থেকে পড়তে পারো, সমস্যা নাই, তুমি যদি এত কষ্ট করে কিওয়ার্ডটা খুঁজতে না চাও। বাট আমরা কিওয়ার্ড যেহেতু দেওয়া আছে এটাকে কাজে লাগাবো, রাইট? ইকুয়াল অপরচুনিটিস আমরা পাইছি, তার মানে এখন এই পুরো অংশটা পড়া দরকার হচ্ছে না। এই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হয়েছে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, এই অংশটা থেকে এই অংশটা পড়লেই আমরা আনসার পাচ্ছি। বাট রিমেম্বার আমরা কি খুঁজতেছি? নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির একটা পার্ট খুঁজতেছি। ওকে, লেটস সি অবজেক্টিভ 3 অফ দ্য নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি। তার মানে এই যে নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির অবজেক্টিভ 3, তার মানে কি এই যে অবজেক্টিভ 3 এই জিনিসটা নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির একটা অংশ। আমি কি বলতে পারলাম বিষয়টা? আমি যদি বলি দ্য উইন্ডো অফ দ্য কার, তার মানে কি আলাদাভাবে বলার দরকার আছে যে উইন্ডোটা কারের একটা অংশ? না। তো একইভাবে যখন বললো যে অবজেক্টিভ 3 অফ দ্য নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি, এর মানে হচ্ছে নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির একটা অংশ হচ্ছে অবজেক্টিভ 3। অফ মানে হচ্ছে এর বোঝায়। ওকে, এত বেসিক আর দরকার হবে না, লেটস গো। তো আমরা একটা পার্ট পাইছি অবজেক্টিভ 3, এখন দেখি যে এইটা ইকুয়াল অপরচুনিটি মেক শিওর করতেছে কিনা। Is to provide the best education for disabled people by improving education so that all children, youth learners and adult learners will have equal opportunities to learn and develop within their already existing local school. তাহলে এই অবজেক্টিভ 3টাই ইকুয়াল অপরচুনিটির সাথে জড়িত। তো আমাদের আর কষ্ট করে বাকি অংশ পড়া দরকার নাই। এই যে একটা পার্ট আমরা খুঁজতেছিলাম নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজির, এই পার্টটার নাম হচ্ছে অবজেক্টিভ 3, as simple as that. নাইস। এখন এগেইন আমাদেরকে এই অংশটা পুরোটা পড়তে হবে, পরে বোঝার চেষ্টা করতে হবে এখানে কোনো আছে কিনা কোনো কিছু প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য। উপরের অংশটা আগে পড়ি। দ্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট হ্যাজ ডেভেলপ করছে এ নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি অ্যান্ড হ্যাজ এম্বার্কড অন, শুরু করা এ ওয়াইড রেঞ্জিং কনসালটেশন প্রসেস। দ্য স্ট্র্যাটেজি রেকগনাইজেস দ্য পিপল এক্সপিরিয়েন্সিং ডিসেবিলিটি ফেস দি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার্স ইন অ্যাচিভিং এ ফুল কোয়ালিটি। তারপর হচ্ছে অবজেক্টিভ 3 কী করতে না করতে পারে এটা আমরা পড়লাম। ফর এ সাকসেসফুল এডুকেশন দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইজ vitally significant, so any effort to improve this is likely to be of great benefit to all children but especially to those with auditory function disability. তাহলে নিউজিল্যান্ড গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজি শুরু করছে, নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে এনশিওর করতেছে ইকুয়াল অপরচুনিটিস। এই জিনিসটা এখানে পাইছি আমরা। ওকে, সো উইল গো টু প্যারাগ্রাফ ম্যাচিং এবং একটার সাথে একটা মিলানোর চেষ্টা করব। An account of a national policy initiative, এই যে
ন্যাশনাল পলিসি বলতে আমরা কী বুঝি জানো? রাইট, জাতীয়ভাবে কোনো দেশ যদি কোনো পলিসি বা ইনিশিয়েটিভ নেয়, ইনিশিয়েটিভ মানে কি বলছিলাম, স্কিম অথবা উদ্যোগ নেয়, তাহলে এই ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ এই বিষয়টা কি বলানো এখানে? এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে উদ্যোগটা আছে এটাই তো হচ্ছে ন্যাশনাল পলিসি। যেমন নিউজিল্যান্ড গভর্নমেন্ট হ্যাজ ডেভেলপড এ নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি অ্যান্ড এম্বার্ক হোয়াট এভার। তাহলে এখানে একটা ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ নিয়ে কথা বলা হয়েছে। সো আর কোনটার সাথে কি এটা মিলতেছে দেখি? এ ডিসক্রিপশন অফ গ্লোবাল টিম এফোর্ট না, এ হাইপোথিসিস ক্লাসরুম নয়েজ না, এ ডিমান্ড ফর সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশনস না, লিস্ট অফ মেডিকেল না। তাহলে এই যে গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটা শুরু করছে, নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজিটা শুরু করছে, এজন্য একটা কি, এটা একটা ন্যাশনাল পলিসি। সো এজন্য কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হচ্ছে এইচ। কোন কনফিউশন আছে? আই হোপ নট। ও আচ্ছা, এটার আমরা সবুজ করে দিই যেহেতু হয়ে গেছে। লেটস মেক ইট গ্রিন। ও বেশি গ্রিন হয়ে গেছে, না এত গ্রিনের দরকার নাই। কোনটাই ছিলাম, এটা? ওকে, নাইস। তারপরে আমরা 10 শেষ হয়ে গেছে। এখন আমরা যাবো পরবর্তী কোয়েশ্চনে, 11-12 একসাথে ডাবল এমসিকিউ। এখানে কি বলছে দেখি? রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস ডা। This list below includes factors contributing to classroom noise. Classroom noise নিয়ে আমরা জানি কোন জায়গায় কথা বলা আছে, রাইট? আমরা দেখবো যে 2 ফ্যাক্টর যেটা মেনশন করা হয়েছে, দুইটা ক্লাসরুম নয়েজের কন্ট্রিবিউশন হিসেবে। ক্লাসরুম নয়েজটা কোন জায়গায় ছিল? প্রথম দিকে পেতে যে আমার যতটুকু মনে পড়ে, এই যে ক্লাসরুম নয়েজ আমরা পাইছি এখানে। তো রিমেম্বার একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, যেমন এই ক্লাসরুম নয়েজটা না অনেক জায়গায় আরও বলা হয়েছে, রাইট? বাট আনসার মূলত থাকে কিওয়ার্ডটা প্রথমে যে জায়গায় পাবা, প্যাসেজার। আমি কি বলতে পারছি বিষয়টা? তো এই জন্য আমরা এইখানে প্রথমে খুঁজবো, যদি না পাই দেন উইল গো অ্যান্ড সার্চ দোজ প্লেসেস টু। বাট শুরু করবো এখান থেকে, কারণ যেখানে প্রথমে কিওয়ার্ডটা মেনশন থাকবে এইখানেই আনসার থাকার সম্ভাবনা 99%, আর 1% হচ্ছে বাকি জায়গায় যদি খুবই কঠিন করতে চায় কোয়েশনটা, তখনই হচ্ছে এই কাজটা এরা করবে। তো ক্লাসরুম নয়েজ আমরা দেখি, এই অংশটা একটু পড়তে হবে, না পড়লে অ্যাকচুয়ালি বোঝার উপায় নাই যে এখানে কী কী ফ্যাক্টর বলছে। Let's see. A preliminary study in New Zealand has shown that classroom noise presents a major concern for teachers and pupils. Modern teaching practice, the organization of desks in the classroom, poor classroom acoustics, কিছু কারণ আমরা পাচ্ছি, and mechanical means of ventilation such as air conditioning units all contribute to the number of children unable to comprehend the teacher's voice. এই যে ফ্যাক্টরগুলো বলছে এগুলা কন্ট্রিবিউট করে চিলড্রেন কেন টিচারের ভয়েস শুনতে সক্ষম হয় না। তার মানে কি? ক্লাসরুম নয়েজগুলো কী কী আমরা আবার পড়ি। দ্য অর্গানাইজেশন অফ না মডার্ন টিচিং প্র্যাকটিস, অর্গানাইজেশন অফ ডেস্কস ইন ক্লাসরুম, ফোর ক্লাসরুম অ্যাকোস্টিক্স অ্যান্ড মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন, যেমন এয়ার কন্ডিশন, ডেরা। এডুকেশন রিসার্চ আর আমাদের দরকার হবে কি না? Education researchers Nelson and Solly have also said that the recent trends in learning often involve collaborating interaction of multiple minds. Noise in classroom can only exacerbate their difficulty in এটাই বলছে, বাট কন্ট্রিবিউটিং ফ্যাক্টরগুলো শেষ হয়ে গেছে। ও আচ্ছা, কন্ট্রিবিউটিং শব্দটা কিন্তু এখানে ছিল, এই যে কন্ট্রিবিউটিং শব্দটা এখানে ছিল। আচ্ছা, তো ফ্যাক্টরগুলো এগুলাই, মডার্ন টিচিং প্র্যাকটিস, আর তারপর হচ্ছে যেটা 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 বলছে অর্গানাইজেশন অফ ডেস্ক, ফোর ক্লাসরুম অ্যাকোস্টিক, মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন যেমন এয়ার কন্ডিশন। তো এখান থেকে দুইটা কোনটা আছে এখানে আমরা দেখবো খুঁজে। কারেন্ট টিচিং মেথডস, এই যে মডার্ন টিচিং প্র্যাকটিসেস অথবা কারেন্ট টিচিং মেথডস, কারেন্ট মানে হচ্ছে চলমান, তাহলে এইটা একটা হুবহু পেয়ে গেছি। তারপর করিডোরস, ইকুইং করিডোরস না, কুলিং সিস্টেমস, কোনো কুলিং সিস্টেমের কথা কি এখানে বলছে? হ্যাঁ স্যার বলছে, এই যে এয়ার কন্ডিশন কি, এটা একটা কুলিং সিস্টেম। আর তো দরকার নেই, বাট তারপরও লার্জ ক্লাস সাইজ না, ক্লাসের সাইজ নিয়ে বলে না। লাউড ভয়েস টিচারের জুড়ে বলে না। প্লেগ্রাউন্ড গেমস না। তাহলে দুইটা আমরা পাইছি, অপশন এ এবং অপশন সি। নাইস, এটা খুব সহজেই শেষ হয়ে গেছে। আর প্যারাগ্রাফ বি আমরা অলরেডি পড়েও ফেলছি। এখানে কি বলছে? ক্লাসরুম নয়েজ সম্পর্কে বলছে, কি কি এর পেছনে কাজ করে, আর এটা যে সমস্যা একটা, তাই না? এটাই তো বলছে।
এই যে ডিফিকাল্ট ইন কম্প্রিহেন্ডিং অ্যান্ড প্রসেস বারবার কমিউনিকেশন, এটা একটা সমস্যা সৃষ্টি করে, এটাই বলছে। দেখি আমরা ওইখানে গিয়ে কোনো কিছু মিলে কিনা। ডিসক্রিপশন অফ টিম এফোর্ট না, এ হাইপোথিসিস এজ টু ওয়ান রিজন বিহাইন্ড দ্য গ্রোথ ইন ক্লাসরুম নয়েজ। আচ্ছা, ক্লাসরুম নয়েজ সম্পর্কে বলছে, বাট কোনো হাইপোথিসিস একটা কারণ হিসাবে গ্রোথ। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে আসি। হ্যাঁ, এখানে কিন্তু ক্লাসরুম নয়েজ নিয়ে বলছে, বাট কোনো হাইপোথিসিস সম্পর্কে বলছে কিনা একটু বোঝার চেষ্টা করি। Education researchers Nelson and Solly have also suggested that recent trends in learning often involve collaborating interaction of multiple minds and tools as much as individual possession of information. This all amounts to heightened activity and noise level. এই যে মানে বৃদ্ধি করে আর কি, হাইটেন করা মানে স্ট্রং করা। Activity and noise level which have the potential to be particularly serious for children experiencing auditory functional deficit. Noise in classroom can only exacerbate their difficulty in comprehending and processing verbal communication with other children and instruction from the children. তো এখানে হাইপোথিস বলছে যে নেলসন আর সোয়েল যে জিনিসটা সাজেস্ট করছে এইটারই বলছে, অলরাইট। এবং এইটা যে হাইটেন হচ্ছে ক্লাসরুম নয়েজ, হাইটেন মানে কি বৃদ্ধি পাওয়া, হাইটেন হওয়ার একটা কারণ হিসাবে বলছে। তো এই জন্য আমরা 3 নাম্বার কোয়েশনের আনসারটা বি দিয়ে দিতে পারি, কারণ এখানে ক্লাসরুম নয়েজ সম্পর্কে বলছে এবং ক্লাসরুম নয়েজের বিভিন্ন কারণের মধ্যে একটা হাইপোথিসিসও আছে। শুধু ক্লাসরুম নয়েজের কারণ না, ক্লাসরুম নয়েজ কেন বৃদ্ধি পাচ্ছে তার জন্য। তো এই জন্য ক্লিয়ারলি এটা আনসার হবে অপশন বি। অলরাইট, আমরা 11-12 শেষ করলাম, 7, 8, 9, 10 শেষ করলাম, এদিকে 1, 3, 6 শেষ হয়েছে। আচ্ছা, এখন অনেকগুলো কোয়েশন বাকি রয়েছে, সো উইল মুভ অন। এখন কি, হোয়াট দ্য রাইটার্স ওভারঅল পারপাস, এই ওভারঅল পারপাসটা কি এখন সলভ করা যাবে না? তাইলে যেহেতু আমাদের বাকি কোয়েশনগুলো শেষ হয়ে গেছে, এখন একটা একটা করে যে প্যারাগ্রাফগুলো বাকি আছে এগুলো আমাদের খুঁজতে হবে এই বাকি 2, 4 এবং 5 নাম্বার কোয়েশনের জন্য। অলরাইট, লেটস স্টার্ট রিডিং। একটু দ্রুত পড়বা, হ্যাঁ। এ পড়া হয়েছে, বি পড়া হয়ে গেছে, সি বাকি রয়েছে। সিটা একটু দেখি। Children with auditory function deficit are potentially failing to learn to their maximum potential because of noise levels generated in classrooms. এখানে ক্লাসরুম নয়েজ বলতেছে। The effects of noise on the ability of children to learn effectively in typical classroom environments are now the subject of increasing concern. The International Institute of Noise Control Engineering, on the advice of the World Health Organization, has established an international working party. এই যে কিছু গ্রুপ আমরা দেখতেছি, একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নয়েজ কন্ট্রোল। কেন আমি এটা মেনশন করলাম, এখানে আমি একটা টিম দেখতে পারতেছি। On the advice of the World Health Organization has established an international working party established করতে, which includes New Zealand to evaluate noise and reverberation control for school rooms. তাহলে এইটা ক্লিয়ারলি এই যে আমরা টিম এফোর্ট দেখতে পাচ্ছি এবং এটা গ্লোবাল, কারণ যেহেতু WHO আছে, নিউজিল্যান্ডও আছে, এখানে ইন্টারন্যাশনাল একটা গ্রুপ আছে। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই 2 নাম্বারটা আনসার হবে অপশন সি, কারণ এখানে একটা টিম এফোর্ট দেখা যাচ্ছে যেটা গ্লোবাল ছিল। সহজে পেয়ে গেলাম, নাইস। বাকি হচ্ছে 4 আর 5। আমরা কি ডি পড়ছিলাম? ডি পড়া হয়নি, ছোট একটা প্যারাগ্রাফ আছে, পড়ে নিই। While the detrimental effects of noise in classroom situations are not limited to children experiencing disability, those with a disability that affects their processing of speech and verbal communication could be extremely vulnerable. The auditory function deficits in question include hearing impairment, autistic spectrum disorders, and attention। এই যে কিছু মেডিকেল কন্ডিশন আমরা পাচ্ছি। কেন? এই যে দেখো, আমি তোমাদের একটা বিষয় বলি। সো তুমি অলরেডি এই যে লিস্টটা আছে, লেট মি গো দেয়ার, এই যে লিস্টটা আছে অলরেডি কয়েকবার পড়া হয়ে গেছে, রাইট? তো এখন যখন আমি প্যারাগ্রাফগুলো পড়তেছি আর কিছু ক্লু মিলতেছে, ইট রিংস এ বেল, এবং তোমারও এই বেলটা রিং করা উচিত। তুমি যখন পড়বা তখন পড়ার সাথে সাথে এইগুলা যখন ম্যাচ হবে তখন এটা তোমার মাথায় আসা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমি পড়ছি, এরকম করে। যেমন এখানে যখন 2-3টা রোগের নাম বললো, দ্য অডিটরি ফাংশন ডেফিসিট ইজ ইন কোয়েশন ইনক্লুড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, একটা মেডিকেল কন্ডিশন দ্বারা, তারপর অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার একটা মেডিকেল কন্ডিশন, অ্যান্ড অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার একটা মেডিকেল কন্ডিশন। তাহলে এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশন এখানে আছে। মেডিকেল কন্ডিশন মানে তো
অসুখ, তাই না? তাহলে এই যে 5 নাম্বারটা, এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশন হুইচ প্লেস সাম চিলড্রেন মোর এট রিস্ক ফ্রম নয়েজ দেন আদার্স। ও এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি তোমাদেরকে, 100% মিলাইতে যাইবা না, হ্যাঁ? এখন রিস্ক অন্যদের চাইতে বেশি আছে কি না, কম আছে কি না, এগুলো মিলাইতে যাইবা না, আইডিয়াটা মিলাবা শুধু। এবং এটা হচ্ছে বিউটি অফ দিস কাইন্ড অফ কোয়েশনস, প্যারাগ্রাফ ম্যাচিং আর হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে 100% মিলানোর দরকার নাই, মিলাবা শুধু আইডিয়াটা। নেম ম্যাচিং এর ক্ষেত্রেও সেম। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে তোমাকে 100% মিলাতে হবে এবং দেখতে হবে যে এটা আসলেই ট্রু নাকি ফলস। যদি 100% এগ্রি করে অনলি দেন তুমি এটা ট্রু বলতে পারো, অথবা যদি 100% ডিসএগ্রি করে অনলি দেন তুমি এটারে ফলস বলতে পারো। আদারওয়াইজ ইউসি শুধু আইডিয়াটা মিলাইলেই হচ্ছে, 100% মেলানোর দরকার নেই। বাকি হচ্ছে শুধু একটা কোয়েশ্চেন, আর প্যারাগ্রাফ বাকি কয়টা? এ বি সি ডি ই পড়ে ফেলছি, এফ জি পড়ে ফেলছি, এইচও পড়ছি, আই বাকি রয়েছে, আর এফ বাকি রয়েছে। কোনটা ছোট? এফটা ছোট না? আচ্ছা এফটা পড়ি। আচ্ছা কি আছে এটা আগে দেখে নেই, হ্যাঁ 1 মিনিট, কি আছে এটা আগে দেখে নিই। কোয়েশনটা কিছু আইডিয়া পাবো। এ ডিমান্ড ফর সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন। ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন মানে বুঝো তো, বৈশ্বিক একটা রেগুলেশন দরকার এবং এটার প্রয়োজনীয়তা, এটার জন্য ডিমান্ড করতেছে। আচ্ছা তো এগুলো আমরা এখন কি আমরা জানি যেহেতু কি খুঁজতেছি, উপরে মিলাই গেলেই চলতেছে। অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার, স্কিল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, চিলড্রেন এক্সপিরিয়েন্সিং দিস ডিসঅর্ডার, ডিফিকাল্ট টু স্কিন, ব্যাকগ্রাউন্ড। এইখানেও নয়েজ সম্পর্কেই বলছে, তো আমার মনে হয় না যে এফটা হবে। ওকে, এই উপরে হচ্ছে স্কিম করে নিলাম আমি, দেখলাম যে ওই যে কী ছিল লেখা, সরি, ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন এরকম কোনো কিছু এখানে নাই, এজন্য আমি এফটা আর এখানে সময় নষ্ট করতেছি না। আই বাকি ছিল, আইয়ে চলে আসবো, দেখি এখানে আছে কিনা। নাম্বার অফ কান্ট্রিজ অলরেডি ইন প্রসেস ফর নাম্বার অফ কান্ট্রিজ। ওকে, ওয়ার্ল্ড ওয়াইডের বিষয়টা আসছে এখানে, দেশ নিয়ে যেহেতু বলছে। নিউজিল্যান্ড উইল প্রবাবলি ফলো দেয়ার এক্সাম্পল। দ্য literature to date on noise in schoolrooms appears focus on effect on school children in general. Their teachers, only limited attention appears to have been given to those কম attention দেওয়া হয়েছে experiencing the other disabilities. It is imperative that the needs of these children কোথায় are taken into account. এই যে imperative মানে খুবই ইম্পর্ট্যান্ট, রাইট? তাহলে ওই যে ডিমান্ডের বিষয়টা এখানে চলে আসে। Okay, it is imperative that the needs of these children are taken into account in the setting of appropriate international standards to be promulgated in future. তাহলে এইখানে হচ্ছে এই যে ডিমান্ড ফর ওয়ার্ল্ড ওয়াইড একটা রেগুলেশন এই বিষয়টা এখানে আছে, যে যে কী বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন, আর এটা খুবই ইম্পর্টেন্ট বলা হচ্ছে, তার মানে এই যে দ্য নিডস অফ দিস চিলড্রেন হোয়াট এভার। তো ডিমান্ডের বিষয়টা এখানে ক্লিয়ার আছে। তো এফ তো হবে না ক্লিয়ারলি, কারণ এখানে এই ব্যাকগ্রাউন্ড নয়েজ আর ক্লাসরুম নয়েজ নিয়ে কথা বলতেছে। আই হচ্ছে যেখানে বিভিন্ন দেশ নিয়ে কথা বলছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস নিয়ে কথা বলছে, এবং এটা যে খুবই দরকার এই বিষয়টা বলছে। তো এজন্য 4 নাম্বার কোয়েশনের আনসারটা আই হবে, এফ হবে না। ওকে, সো আমরা 1 থেকে 6 হয়ে গেছে, 7, 8, 9, 10 হয়ে গেছে, 11, 12 হয়ে গেছে, বাকি রয়েছে শুধু 13 নাম্বার। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। অলরাইট, পুরো প্যাসেজটা হয়ে গেছে, এখন শুধুমাত্র তুমি বোঝার চেষ্টা করবা যে এটা কী হতে পারে। আমি কোয়েশনটা পড়তেছি, পরে তোমাদেরকে তোমরা যাতে বুঝতে পারো সেজন্য এক্সপ্লেনও করতেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কোয়েশন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার্স ওভারঅল পারপাস, তার উদ্দেশ্য কী ছিল এই আর্টিকেলটাতে। অপশন এ, টু কম্পেয়ার ডিফারেন্ট মেথডস অফ ডিলিং উইথ অডিটরি প্রবলেম, এই যে বিভিন্ন ভিন্ন মেথড সে কম্পেয়ার করছে কিনা। ওকে, অপশন বি, to provide solutions for overly noisy learning environment. Overly noisy learning environments বলতে যে ক্লাসরুমের বিষয়টা বলছে, এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজের কথা বলছে, এদের জন্য সলিউশন প্রোভাইড করছে কিনা। অপশন সি, টু ইনক্রিজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির জন্য অফ দ্য সিচুয়েশন অফ চিলড্রেন উইথ অডিটরি প্রবলেম, অডিটরি প্রবলেম নিয়ে যে চিলড্রেনগুলো আছে তাদের সিচুয়েশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চাইছে কিনা। অপশন ডি হচ্ছে টু প্রমোট নিউজিল্যান্ড অ্যাজ এ রোল মডেল, সরি অ্যাজ এ মডেল ফর আদার কান্ট্রিজ টু ফলো, অন্য কান্ট্রিগুলোর জন্য নিউজিল্যান্ডকে একটা মডেল হিসাবে প্রেজেন্ট করতে চাইছে কিনা। আমি বুঝতে পারতেছি কী আনসার হবে,
এখন তোমাদের পালা, একটু বোঝার চেষ্টা করো এবং আনসারটা কমেন্টে লিখো। যার আনসার সঠিক হবে অবশ্যই অবশ্যই আমি তাকে মেনশন করব। অলরাইট গাইস, দ্যাট ওয়াজ টেস্ট ক্যামব্রিজ 9 টেস্ট 2 প্যাসেজ 1। নেক্সট ভিডিওতে অবশ্যই প্যাসেজ 2 নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।